আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকারী শিক্ষক জীববিজ্ঞান নিবন্ধন লিখিত পরীক্ষার্থী। আজকে আমি তোমাদের নতুন সিলেবাস এর টপিক্স 3 অর্থাৎ মাইক্রো অর্গানিজম এর সাবটপিক্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং উক্ত সাবটপিক্সগুলো বিশ্লেষণ করে 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবা। সুপ্রিয় পরীক্ষার্থী, টপিক্স 3 অর্থাৎ মাইক্রো অর্গানিজমস এই টপিক্সের আন্ডারে কতগুলো সাবটপিক্স রয়েছে এবং এই সাবটপিক্সগুলোর ভিতর দুটি মেইন সাবটপিক্স হলো কি ভাইরাস এবং ব্যাকটেরিয়া। এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। প্রথম অংশে রয়েছে কি ভাইরাস সম্বন্ধে আলোচনা। খেয়াল করুন, প্রথমে বলা হয়েছে যে ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য। আমরা জানি ভাইরাসের দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে, জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে এবং এই অংশ থেকে অনেক সময় এরকম প্রশ্ন হয়ে থাকে যে ভাইরাসকে জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয় কেন, এই প্রশ্নটি আমরা পড়ব। এরপর টাইপস, ভাইরাসের ধরন, বিভিন্ন ধরনের ভাইরাস সম্বন্ধে আমাদের পড়তে হবে। এটি জাস্ট আমরা জেনে নেব, অতটা ইম্পর্টেন্ট নয়। স্ট্রাকচার, গঠন, হ্যাঁ, এর ভিতর রয়েছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, ভৌত এবং রাসায়নিক গঠন, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে এরকম হয় যে টিটুফাস ব্যাকটেরিওফাস ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য পড়ে নিবা। মাল্টিপ্লিকেশন, ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি বা প্রজনন, হ্যাঁ, এটি পরীক্ষাতে এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই প্রশ্নটি পড়ে নিবা। ট্রান্সমিশন, এই যে ভাইরাসের যে স্থানান্তর, একটা ভাইরাস একটা প্রাণী থেকে বা একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে কীভাবে কি তারা যাতায়াত করে বা তারা স্থানান্তরিত হয়, এই অংশটি পরীক্ষাতে কয়েকবার এসেছে, তোমরা গুরুত্ব সহকারে দেখে নিবা। ইম্পর্টেন্স অফ ভাইরাস, ভাইরাসের যে অর্থনৈতিক গুরুত্ব, এটিও অনেকবার পরীক্ষাতে এসেছে, তোমরা অবশ্যই এই অংশটি গুরুত্ব সহকারে পড়বা। পরীক্ষাতে এরকমভাবে প্রশ্নটি আসতে পারে যে ভাইরাসের উপকারী এবং অপকারী দিকগুলো আলোচনা করো, এটি আসলে অর্থনৈতিক গুরুত্বের ভিতরেই পড়ে। এরপর হিউম্যানস ভাইরাল ডিজিজ, ভাইরাসজনিত মানব শরীরে যে ডিজিজগুলো হয়ে থাকে, এই ডিজিজ বা রোগগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। তার মধ্যে মেনশন করা আছে কি ডেঙ্গু, কোভিড-19 এবং কি HIV, এই তিনটি ভাইরাসজনিত রোগ সম্বন্ধে পড়তে হবে। এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ডেঙ্গু। অনেক সময় এরকম পরীক্ষাতে এসে থাকে যে ডেঙ্গু রোগের বাহক, এর জীবাণুর নাম, ডেঙ্গু রোগ হলে যে লক্ষণগুলো এবং এর প্রতিকার, পরীক্ষাতে এভাবে প্রশ্নটি হয়ে থাকে। এছাড়া কোভিড-19 সম্বন্ধে আমাদের বিস্তারিত পড়তে হবে, কারণ এটি কি খুবই ইম্পর্টেন্ট ইস্যু বর্তমান সময়ে। HIVও একটু তোমরা দেখে নিবে, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। প্লান্ট ভাইরাল ডিজিজ অর্থাৎ উদ্ভিদের যে ভাইরাসজনিত রোগগুলো রয়েছে, এগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো মোজাইক ডিজিজ। এই মোজাইক ডিজিজের মধ্যে টোবাকো মোজাইক ডিজিজ এর তোমাদের পরীক্ষায় পড়তে হবে। এছাড়া তোমাদের ধারণা রাখতে হবে পাপিয়া রিং স্পট ডিজিজ সম্বন্ধে। হ্যাঁ সুপ্রিয় পরীক্ষার্থী, এর পরের যে অংশ রয়েছে এটি হলো ব্যাকটেরিয়া, এটি হলো ব্যাকটেরিয়াকে নিয়ে। চলুন আমরা দেখে নিই যে এখানে ব্যাকটেরিয়া সম্বন্ধে কি পড়তে বলেছে। ক্যারেক্টারিস্টিক্স, ব্যাকটেরিয়ার যে সাধারণ বৈশিষ্ট্যগুলো। স্ট্রাকচার, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ভৌত এবং রাসায়নিক গঠন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, এটি অবশ্যই তোমাদের চিত্রসহ কি আঁকতে হবে। এরপর ক্লাসিফিকেশন, হ্যাঁ, ব্যাকটেরিয়ার প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন এর ফ্লাজার উপর ভিত্তি করে, এর আকার আকৃতির উপর ভিত্তি করে এবং ব্যাকটেরিয়ার পুষ্টি গ্রহণের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এটি পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ রয়েছে এগুলো পড়ে নিবা। এরপর রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়ার যে প্রজনন খুব ইম্পর্টেন্ট। আমরা জানি ব্যাকটেরিয়ার 2 বা 3 ধরনের প্রজনন রয়েছে, সেটা হলো অ্যাসেক্সুয়াল প্রজনন বা রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই দুটোর মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ব্যাকটেরিয়া 3ভাবে ঘটে থাকে। একটা হলো কি কনজুগেশন, একটা ট্রান্সফরমেশন, আর একটা কি ট্রান্সডাকশন। এই 3ভাবে কি হয় ব্যাকটেরিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে। আমরা অবশ্যই এই অংশটি গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব অর্থাৎ ব্যাকটেরিয়ার উপকারী এবং অপকারী দিকগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা।
এরপর সাবটপিক্সে রয়েছে হিউম্যানস ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়াজনিত যে মানবদেহে রোগগুলো হয়ে থাকে এই রোগগুলো আমাদের পড়তে হবে। এর মধ্যে রয়েছে কি টাইফয়েড এবং কলেরা, খুব ইম্পর্টেন্ট, দুটিই পড়তে হবে। টাইফয়েড এবং কলেরার রোগের বাহক কি, এই রোগের জীবাণুর নাম কি, এই রোগের লক্ষণ কি, প্রতিকার কি, এই প্রশ্নটি আমরা এভাবে কি অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে নেব। এরপর প্লান্টস ব্যাকটেরিয়াল ডিজিজ, হ্যাঁ প্লান্ট ব্যাকটেরিয়াল ডিজিজ সম্বন্ধে আমাদের পড়তে হবে। কি পড়তে হবে? ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস, অর্থাৎ ধানের যে ব্লাইট রোগ, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো, তোমরা অবশ্যই এই অংশটি কি পড়ে নিবা। এছাড়া পটেটো সফট রুট ডিজিজ, পটেটোর সফট রুট ডিজিজও তোমরা দেখে নিবা, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। সুপ্রিয় পরীক্ষার্থী, ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্বন্ধে অনেক সময় এ ধরনেরও প্রশ্ন এসে থাকে যে 5টি ব্যাকটেরিয়া এবং 5টি ভাইরাসজনিত রোগের নাম এবং এই রোগের জীবাণুর নাম লেখো। তোমরা কি 2, 3 বা 4 মার্কের জন্য এইভাবে প্রশ্নটি একটু দেখে নিবা। এখন আমরা এক্সপ্লেনেশনে দেখি যে এক্সপ্লেনেশনে কি বলা হয়েছে। এ নাম্বারে বলা হয়েছে যে এক্সপ্লেইন ভাইরাল ক্যারেক্টারিস্টিক্স, নেচার, টাইপ, মাল্টিপ্লিকেশন, ট্রান্সমিশন। আমরা অলরেডি এই অংশটা কি সাবটপিক্সে দেখে নিয়েছি যে কি ভাইরাসের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, নেচার, ভাইরাসের ধরন, ভাইরাসের প্রজনন এবং ভাইরাসের কি স্থানান্তর পদ্ধতি, এগুলো ব্যাপক আলোচনা করো। এরপর ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ ভাইরাস, ভাইরাসের কি অর্থনৈতিক গুরুত্ব। এরপর বলা হয়েছে কি ডেসক্রাইব সাম অফ দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান অ্যান্ড প্লান্ট ডিজিজ কজড বাই ভাইরাস অ্যান্ড প্রিভেন্টিভ ওয়ে অফ দ্য ডিজিজ। এই যে উদ্ভিদ এবং প্রাণীর দেহের বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগের নাম, কিভাবে ভাইরাসজনিত রোগগুলো ঘটে, কি জীবাণু দ্বারা, এবং এগুলো থেকে কিভাবে কি আমরা প্রতিকার পাবো, এই সম্বন্ধে কি আলোচনা করব। এরপর এক্সপ্লেইন ক্যারেক্টারিস্টিক্স, স্ট্রাকচার, ক্লাসিফিকেশন, রিপ্রোডাকশন অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার গঠন, তারপর হলো ব্যাকটেরিয়ার প্রকারভেদ, তারপর ব্যাকটেরিয়ার প্রজনন ইত্যাদি নিয়ে আলোচনা করো। এই বিষয়টি এভাবে দেখানো হয়েছে। এরপর ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। এরপর এফ নাম্বারে কি বলা হয়েছে ডেসক্রাইব সাম অফ দ্য ইম্পর্টেন্ট হিউম্যান অ্যান্ড প্লান্ট ডিজিজ কজড বাই ব্যাকটেরিয়া। এই যে উদ্ভিদ এবং প্রাণী দেহের ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো রয়েছে এগুলোর গুরুত্ব কী এবং প্রিভেনশন ওয়ে অফ দ্য ডিজিজ, এই রোগগুলো থেকে কিভাবে কি নিস্তার বা কি প্রতিকার পাওয়া যায় এ সম্বন্ধে কি আলোচনা করো। অলরেডি আমরা এই সাব টপিক্সের ভিতরে আমরা এক্সপ্লেনেশনগুলো আলোচনা করেছি। সুপ্রিয় পরীক্ষার্থী, এখন এই যে টপিক্স 3 মাইক্রো অর্গানিজমস এর সাব টপিক্সগুলো থেকে আমি আপনাদের 10টি সাজেশন প্রদান করব। এর আগে আমরা টপিক্স 1 এবং টপিক 2-এ 10টি করে 20টি প্রশ্ন আমি প্রদান করেছি। এই ধারাবাহিকতায় টপিক 3-তে আমি 10টি প্রশ্ন তোমাদের প্রদান করব, যার সিরিয়াল নাম্বার 21 থেকে 30। চলুন আমরা দেখে নিই। প্রথমত 21 নম্বর প্রশ্ন বা এই টপিক্সের 1 নম্বর যে প্রশ্নটি আমি তোমাদের দিয়েছি সেটি হলো ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্যগুলো লিখুন। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ ভাইরাসের জড় এবং জীবীয় বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। এবং ভাইরাসকে জীব ও জড়ের সেতুবন্ধন বলা হয় কেন ব্যাখ্যা করো। এই জীব জড় বৈশিষ্ট্যের আলোকে আমরা ভাইরাসকে জীব এবং জড়ের সেতুবন্ধন বলা হয়, এই অংশটি আমরা কি প্রমাণ করব এবং আলোচনা করব। এভাবেই তোমরা প্রশ্নটি পরীক্ষাতে পড়ে নিবা। দ্বিতীয় যে প্রশ্ন সিরিয়ালে 22 নম্বর, ভাইরাস ও ফাস কি, 1 বা 2 নম্বরের প্রশ্ন এভাবে পরীক্ষাতে এসে থাকে। এরপর T2 ভাইরাস ভৌত এবং রাসায়নিক গঠন বর্ণনা করো। T2 ফাস ভাইরাসের ভৌত রাসায়নিক গঠন খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা অবশ্যই এই প্রশ্নটি মিস করবে না। এবং এই প্রশ্নটি বিকল্প হিসেবে অনেক সময় এভাবে আসে যে একটি ডিএনএ ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন বর্ণনা করো। অনেক সময় আবার এভাবেও আসতে পারে যে একটি প্রাণী ভাইরাসের গঠন এবং একটি প্রাণী ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন বর্ণনা করো। তাহলে এই প্রশ্নটি 2 এবং 3 ভাবে পরীক্ষাতে আসতে পারে, তোমরা একটু মনে রাখবা। এরপর 23 নম্বর সিরিয়ালের 3 নম্বর যে প্রশ্ন, টিএমবি এর গঠন এবং ভাইরাসের স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা করো। টিএমবি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসের গঠন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো, তোমরা এই অংশটি পড়ে নেবা। এই টিএমবি ভাইরাসের গঠন প্রশ্নটি অনেক সময় এভাবে আসতে পারে যে আরএনএ ভাইরাসের গঠন। আরএনএ ভাইরাস বলতে আমরা টিএমবি ভাইরাসের গঠন আমরা কি করব আলোচনা করব। অনেক সময় এরকম আসতে পারে যে
একটি উদ্ভিদ ভাইরাসের গঠন। হ্যাঁ, তাহলে টিএমবি ভাইরাসের গঠন এই প্রশ্নটিও 2 বা 3 ভাবে আসতে পারে। এবং এই প্রশ্নটির পরের অংশের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি যে ভাইরাসের স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা করো। এই যে ভাইরাসের যে ট্রান্সমিশন প্রক্রিয়া, অর্থাৎ ভাইরাস একটি প্রাণী থেকে বা একটি উদ্ভিদ থেকে অন্য একটি প্রাণী বা উদ্ভিদে কীভাবে স্থানান্তরিত হয়, এই প্রশ্নটিও আমরা গুরুত্ব সহকারে কি পড়ে নেব। সুপ্রিয় পরীক্ষার্থী, এরপর 24 নম্বর প্রশ্ন, সিরিয়ালের 4 নম্বর যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, টি2 ভাইরাসের জনন প্রক্রিয়া সংখ্যা বৃদ্ধি চিত্রের সাহায্যে বর্ণনা করো এবং ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। আমরা জানি যে টি2 ফার্স্ট ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি বা জনন প্রক্রিয়া দুইভাবে হয়ে থাকে, একটা কি লাইটিক, একটি হলো কি লাইসোজেনিক। এই লাইটিক এবং লাইসোজেনিক প্রক্রিয়া আমরা কি এই প্রশ্নে বর্ণনা করব এবং এভাবে প্রশ্নটি পড়ে নিব। এছাড়া এখানে দেখানো হয়েছে যে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ভাইরাসের যে উপকারী এবং অপকারী দিক, এই অংশটিও আমাদের পড়তে হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, এরপর 25 নম্বর প্রশ্ন, সিরিয়ালে 5 নম্বর যে প্রশ্নটি খেয়াল করুন, ডেঙ্গু ও করোনা জ্বরের বাহক জীবাণুর নাম, লক্ষণ, প্রতিকার বিস্তারিত আলোচনা করো। এই অংশটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়ে নিবা। এর পরের যে প্রশ্নটি 26 নম্বর যে প্রশ্নটি তোমাদের আমি দিয়েছি, চিহ্নিত চিত্রসহ একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস আলোচনা করো। তোমরা অবশ্যই সুন্দর করে একটি ব্যাকটেরিয়ার আদর্শ একটি ব্যাকটেরিয়ার চিত্র সহকারে ব্যাকটেরিয়ার গঠন তোমরা পরীক্ষার জন্য পড়ে নিবা এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস আলোচনা করুন। আমরা জানি যে ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা হয়, যেমন ফ্লাজেলার আলোকে এদেরকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করা হয়। এছাড়া এদেরকে গঠন অনুসারে বা এদের পুষ্টি গ্রহণের পদ্ধতি অনুসারে ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে কি করা হয়, শ্রেণীবিন্যাস করা হয়। এই অংশটি তোমরা গুরুত্ব সহকারে পড়ে নিবা। এরপর 27 নম্বর যে প্রশ্ন, যে ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়ার জনন ও সংখ্যা বৃদ্ধি বর্ণনা করো। ব্যাকটেরিয়া কি 1 বা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং ব্যাকটেরিয়ার জনন বা সংখ্যা বৃদ্ধি, আমরা জানি ব্যাকটেরিয়া বিভিন্নভাবে সংখ্যা বৃদ্ধি করে, যেমন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে রয়েছে কি কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। এই বিভিন্ন পদ্ধতিগুলো এই প্রশ্নটিতে আমরা কি করব, আলোচনা করব। এরপর রয়েছে কি ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এখানে ব্যাকটেরিয়ার উপকারী এবং অপকারী উভয় দিকেই কী করতে হবে, তোমাদের আলোচনা করতে হবে। 29 নম্বর যে প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, যে টাইফয়েড, কলেরা এবং ধানের ব্লাইট রোগের কারণ। হ্যাঁ, এই রোগ তিনটির কারণ, লক্ষণ, এই রোগগুলো হলে কি কি লক্ষণ প্রকাশিত হয় এবং প্রতিকার, এই রোগগুলো থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়, এই অংশটি থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। অর্থাৎ যে 3টি রোগ দেওয়া হয়েছে, এই 3টি রোগের মধ্যে যে কোনো একটি রোগ হয়তো পরীক্ষাতে আসতে পারে। এরপর এটি হলো পার্থক্য লেখো। কি কি পার্থক্য? আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাসের যে পার্থক্য রয়েছে, এরকম পার্থক্য পরীক্ষাতে আসতে পারে। এটি 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। তাহলে কি পড়তে হবে? আরএনএ এবং ডিএনএ ভাইরাসের পার্থক্য। এরপর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার পার্থক্য, তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই পার্থক্যটিও পড়ে নিবা। এরপরে 3 নম্বর যে পার্থক্য তোমাদের দিয়েছি, সেটা কি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য। এই প্রশ্নটিও বেশ কয়েকবার নিবন্ধন পরীক্ষায় এসেছে, তোমরা এই প্রশ্নটিও গুরুত্ব সহকারে পড়ে নেবা। সুপ্রিয় পরীক্ষার্থী, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে এরকম যে স্যার, যে আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন, এই প্রশ্নগুলোর উত্তরগুলো কোথা থেকে আমরা পড়ব, এবং একটি প্রশ্নের ভিতর অনেকগুলো অংশ রয়েছে, এত বড় প্রশ্ন কিভাবে আমরা পরীক্ষাতে লিখব, অনেক সময় লাগবে। সুপ্রিয় পরীক্ষাতে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রতিটি সাজেশনমূলক প্রশ্ন তোমাদের দিয়েছি এবং প্রতিটি প্রশ্নের 2টি এবং 3টি করে অংশ রয়েছে। পরীক্ষাতে কিন্তু এত বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এই অংশগুলোর মধ্যে যে কোনো একটি অংশ পরীক্ষাতে হয়তো আসবে। যেমন তোমরা একটু খেয়াল করো যে এই যে ডেঙ্গু এবং করোনা জ্বরের বাহক জীবাণুর নাম, লক্ষণ ও প্রতিকার বিস্তারিত আলোচনা করো। এখানে কিন্তু ডেঙ্গু এবং করোনা রোগ একসাথে আসবে না, যে কোনো একটি পরীক্ষাতে হয়তো আসবে। ঠিক আছে, আবার তোমার 26 নম্বর প্রশ্নটা খেয়াল করো, চিহ্নিত চিত্রসহ একটা আদর্শ ব্যাকটেরিয়া কোষের গঠন এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস আলোচনা করো। এই প্রশ্নেও কিন্তু 2টি অংশ রয়েছে, একটা হলো ব্যাকটেরিয়া কোষের গঠন এবং কি ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিন্যাস। পরীক্ষাতে হয় গঠন আসবে
অথবা কি শ্রেণীবিন্যাস আসবে। তোমরা মনে করিও না যে গঠন শ্রেণীবিন্যাস একসাথে লিখতে হবে, এরকম হয়তো আসবে না, যে কোনো একটি অংশ পরীক্ষাতে আসবে, তাই তোমাদের ভয়ের কোনো কারণ নেই। পরীক্ষাতে অবশ্যই প্রশ্নটি এমনভাবে প্রণয়ন করা হবে যাতে তোমরা যথাসময়ে কি 3 ঘন্টার মধ্যে পরীক্ষার সকল কিছু লেখে আসতে পারো, এভাবেই প্রশ্নটি প্রণয়ন করা হবে। সুপ্রিয় পরীক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।